নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ট্রেড ডিল নিয়ে অমিত শাহ তার যে একটা গলায় কাটা ফুটে আছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বেশ খানিকটা বুঝতেই পারছি। কারণ অমিত শাহ তিনি বারংবার সেটাকে নিয়ে চর্চা করছেন, এবং শুধু অমিত শাহ নয়, ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা তারা রাত 1টার সময়, রাত 11টার সময় উঠে 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 ট্রেড ডিলকে কেন্দ্র করে তারা ভিডিও আপলোড করছেন। আমরা দেখিয়েছি আপনাদের যে শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী, পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রী, তারা রাত 11:15 1টা রাত্রিবেলা সেই সময় উঠে উঠে তারা ভিডিও আপলোড করছে। তো এই যে ভিডিও আপলোড করা এবং বিভিন্ন ধরনের প্রেস কনফারেন্স করা, পীযূষ গোয়েল প্রেস কনফারেন্সও করেছেন, রাহুল গান্ধী কানারি বলেছেন, তো সেই সমস্ত ঘটনাগুলো তো ঘটছে, কিন্তু অমিত শাহ একদম ডাইরেক্ট একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন, এবং সেই চ্যালেঞ্জ বুঝতে পারেননি হয়তো অমিত শাহ, একসেপ্ট করে ফেলেছেন ভারতীয় জনতা পার্টির দেওয়া সেই চ্যালেঞ্জ কংগ্রেস, এবং সেখান থেকে তারা একটা প্রেস কনফারেন্স করে ফেলেছে। কি হয়েছে সমস্ত বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি। অমিত শাহ তিনি একটি চ্যালেঞ্জ করেছিলেন একটি সভা থেকেই, যে এই মুহূর্তে আমি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করছি যে ট্রেড ডিল নিয়ে তার যা যা প্রশ্ন আছে, যা যা বিতর্ক রয়েছে, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, এবং আমি যাব না, এবং আমার মতন কোনো বড় নেতাও যাবে না। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি গিয়ে আপনার সমস্ত উত্তর দিয়ে চলে আসবে। मैं राहुल गांधी जी को चैलेंज देना चाहता हूं, किसी भी मंच तय कर लो, भारतीय जनता पार्टी का युवा मोर्चे का अध्यक्ष आकर आपसे चर्चा कर लेगा, नुकसान किसने। এই ধরনের বক্তব্য রেখেছিল অমিত শাহ। তো অমিত শাহের এই যে বক্তব্য এবং তার যে অহংকার, তার যে বক্তব্য রাখার ধরন, সেটা খুব সমাদৃত হচ্ছিল এবং অন্ধভক্তরা শেয়ার করছিলেন। কিন্তু তার মাঝখানেই ঘটে গিয়েছে গতকাল একটি ঘটনা। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে একজন বড় নেতা, এবং তিনি যুব নেতাই, নিজেও যুব নেতা, যেহেতু অমিত শাহ বলেছেন যে ভারতীয় জনতা পার্টির একজন যুব নেতা চলে যাবে রাহুল গান্ধীকে অপমান করার জন্য, কিংবা রাহুল গান্ধীকে ছোট দেখানোর জন্য অমিত শাহের এই বক্তব্য যে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হতে পারেন, কিন্তু তাকে ট্যাকেল করার জন্য ভারতীয় জনতা পার্টির একজন যুব মোর্চার সভাপতি যথেষ্ট, আমাকে ট্যাকেল করতে হবে। এটা তো মূল বক্তব্য ছিল, নাহলে তো তিনি বলতে পারতেন আপনি মঞ্চ তৈরি করুন, আমি চলে আসবো। এটা তিনি বললেন না, বললেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার একজন চলে যাবে, তাহলেই যথেষ্ট। এবং সেই জায়গা থেকে কংগ্রেসের যুব মোর্চার এই মুহূর্তে রণদীপ সুরজেওয়ালা তিনি একটি প্রেস কনফারেন্স করেন, এবং তিনি সঙ্গে সঙ্গে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, এবং তিনি বলছেন যে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে তারা আমাকে চুজ করেছে, এবং আমি এই মুহূর্তে যাব। কোথায় যাব? ভারতীয় জনতা পার্টির অফিসে আমি যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয়ে আমি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ট্রেড ডিল নিয়ে, এবং তার যদি না হয় আপনারা চলে আসুন আমাদের কংগ্রেসের কার্যালয়ে। কে আসবেন? আপনি নিজেই আসুন। অমিত শাহকে তিনি বলছেন আপনি নিজেই আসুন, না হলে আপনাদের কোন নেতাকে পাঠান, এবং আমরা বুঝিয়ে দেব যে ভারতবর্ষের ক্ষতি আপনারা কিভাবে করেছেন। যে কথাটা অমিত শাহ বলেছিলেন, ঠিক সেই কথা ধরেই একদম সরাসরি তিনি আক্রমণ করেছেন, এবং অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কিন্তু বেশ খানিকটা চাপেই পড়বে। राहुल जी ने इसीलिए हमको और खड़गे जी ने आदेश दिया कि तथ्य सार्वजनिक पटल पर रखो। अगर अमित शाह जी चाहें हम बीजेपी के कार्यालय में आपके समक्ष वो बहस को तैयार हैं, मैं आज चले जाता हूं, अभी आज कहें आज चले जाता हूं, कल कहें कल चल पड़ता हूं, अमित शाह जी की मर्जी है। उन्होंने मुझे निर्धारित कर दिया है, वो जिसको निर्धारित करेगी पार्टी वो जाने को तैयार है। तो अमित शाह जी तारीख और समय बता दें। रणदीप और जी, यहाँ आना चाहें तो हम यहाँ अच्छी चाय पिलाएंगे उनको, आपके साथ बैठाएंगे, तो यहाँ भी हम तैयार हैं। सर आपने 2-3 क्रॉप की चर्चा की, जिसमें ज्वार, मक्का और सोयाबीन की बात आपने कही। अमित शाह ने कहा इन ड्यूरिंग यूपीए सरकार जो सपोर्ट प्राइस पे परचेज की गई थी, उससे 15 गुना ज़्यादा मोदी सरकार ने 10 साल में सपोर्ट प्राइस पे परचेज किया है। आदरणीय मित्र, मैं कई बार सदन के पटल पर ये बात रख चुका, मैं फिर दोहराता हूँ। ये कहते हैं कि वो 26 फसलों का एमएसपी घोषित करते हैं, वो घोषित करते हैं, देते नहीं। जो 2024-25 की फसल खरीद का आंकड़ा कृषि विभाग की वेबसाइट पर आपको मिलेगा, वो दिखाएगा कि देश में कुल उत्पादन का धान लगभग 24%, गेहूं लगभग 40%, 2% कम ज़्यादा होता रहता है। उसके अलावा कोई फसल 1% से ज़्यादा एमएसपी पर सरकार नहीं खरीदती। कुल उत्पादन का 1% से ज़्यादा
कभी उन्होंने कोई फसल खरीदी हो तो आप एक एग्रीकल्चर मिनिस्टर को ले आइए, मैं उनके मंत्रालय के आंकड़े कई बार यहीं से जारी कर चुका हूं, फिर दे दूंगा। रणदीप जी, पिछले 2-3 साल पहले आपको पता है कि जैसे कि काला कानून आया था और उसको लेकर भारतीय जनता पार्टी के जितने सारे नेता थे और जो यूनियन मिनिस्टर थे वो लोगों के पास जा रहे थे और समझा रहे थे कि ये सबसे अच्छा है, लेकिन बाद में मोदी जी को सरेंडर करना पड़ा। लेकिन अभी भी जब यूएस ट्रेड डील आया है, हमारा वहाँ उड़ीसा में जो केंद्रीय मंत्री धर्मेंद्र प्रधान जी है वो लोगों के पास जा रहे हैं और समझा रहे हैं ये यूएस ट्रेड डील बहुत अच्छा है। और इसके आगे कांग्रेस जब स्ट्रैटेजी अभी तक नहीं बना रही है, तो आपको क्या लग रहा है जो किसान लोग हैं जो जागरूक होना, जो जिसको रिएक्शन रखना चाहिए, वो अभी तक सामने नहीं आ रहे, तो आप इसको कैसे देख रहे हैं सर? आदरणीय मित्र, किसान और खेत मजदूर जो हल की मूठ पकड़कर पेट और पीठ से इस देश का पेट पालता है एक करके, वो जागृत है। केवल दिल्ली की सरकारें उसको कभी कभी हमें अनपढ़ बोल देती हैं, कभी जाहिल बोल देते हैं, कभी ये भी कह देते हैं प्रधानमंत्री मेरे लिए मरे क्या जब 700 किसान मरते हैं तो। पर किसान और खेत मजदूर को जिस दिन आप कम आंकेंगे, वो दिल्ली की सरकार की सत्ता की चूलें उखाड़कर फेंक देता है। কারণ ট্রেড ডিল নিয়ে একাধিক প্রশ্ন, ট্রেড ডিল নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে এবং সেটা সংসদ থেকে শুরু করে সংসদের বাইরে প্রত্যেক দিন ভারতবর্ষ যে মাথা নুইয়ে ট্রেড ডিল করেছে সেটা কিন্তু যে কোনো পার্টির যে কোনো বিরোধীরা একই কথা বলছেন এবং তার সঙ্গে বিভিন্ন যারা একদম বিজেপির সমর্থক তারাও কিন্তু শিক্ষিত মানুষ যারা তারাও বুঝতে পারছেন এই ট্রেড ডিলটা কখনোই ভারতের সপক্ষে হয়নি। এই ট্রেড ডিলটা সম্পূর্ণভাবে ভারত চাপে পড়ে করেছে। রুশের থেকে আর তারা কোনোভাবেই তেল কিনবে না। কেন কিনবে না? রাশিয়া যেখানে আমাদেরকে অত্যন্ত সহজ দামে তেল দিত, সেখানে কেন কিনবে না? কেন ভেনেজুয়েলার থেকে কিনতে হবে? কেন ইরানের থেকে এই মুহূর্তে তেল কিনতে পারবে না ভারতবর্ষ? এই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। কেন এই মুহূর্তে ভারতবর্ষকে 18% ট্যারিফ দিতে হবে যেখানে ট্যারিফের পরিমাণ ছিল মাত্র 3%? 2024 পর্যন্ত ভারতবর্ষের ওপর আমেরিকা ট্যারিফ নিত ম্যাক্সিমাম 3%, সেটা কেন 18% দিতে হবে? এই প্রশ্ন তুলছেন মানুষজন এবং সেই জায়গা থেকে আমেরিকা যখন ভারতে ব্যবসা করতে আসবে তখন কোনো ট্যাক্স দেবে না। এটা কোন ধরনের চুক্তি হলো? ভারতবর্ষ কেন 1% ট্যারিফ নেবে না আমেরিকার থেকে? এই চুক্তি কিসের ভিত্তিতে? এত ভয় কেন পেল মোদী গভর্নমেন্ট? এই প্রশ্নটা এই মুহূর্তে উঠবেই এবং তার সঙ্গে ভারতবর্ষের কৃষিজ সেক্টর সেটাকেও খুলে দিয়েছে অনেকাংশে মোদী গভর্নমেন্ট। তেমন কথা, তেমন দাবি করছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান কৃষি সেক্রেটারি, তিনিও একই দাবি করছেন। কেন এই মুহূর্তে খুলে দেওয়া হলো কৃষিজ সেক্টর? এবং যদি না খুলে দেওয়া হয়ে থাকে ভারতবর্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেন কোনো মন্ত্রী সেই কথাটা সোজাসুজি এসে বলছেন না? নিশ্চয়ই তাহলে কোনো না কোনো একটা চুক্তি হয়েছে এবং তার ভিত্তিটা সেই রাহুল গান্ধী যে কথাটা বলেছেন যে এপস্টিন ফাইলে নরেন্দ্র মোদীর নাম এসেছে, এপস্টিন ফাইলে হরদীপ পুরীর নাম এসেছে, এপস্টিন ফাইলে অনিল আম্বানির নাম এসেছে, সেই চাপ থেকেই এই মুহূর্তে করেছে ভারত সরকার, সেই জন্য এই ডিলটা ফাইনাল করেছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।